বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, হচ্ছে না ক্লাস পরীক্ষা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত, 4 নভেম্বর শুনানি। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ, খসড়া অনুমোদন ইসির, ডিসেম্বরে হতে পারে তফসিল। কুমিল্লায় 8 মাসে 2 শতাধিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেছে 141 জনের, ঝুঁকিপূর্ণ 17 ইউটার্ন। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 11টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন, হচ্ছে না ক্লাস পরীক্ষা। গতকাল রাত 10:30টার দিকে এই কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন প্রকৌশল শিক্ষার্থীরা। রাজধানীর রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন 2 উপদেষ্টা ফাউজুল কবির খান এবং সৈয়দা রেজওয়ানা হাসান, যা শেষ পর্যন্ত সমাধান ছাড়াই শেষ হয়। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। বুয়েট এবং চুয়েট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বুয়েটের খবর জানবো সহকর্মী আশরাফুল আলম আকাশের কাছে। আকাশ, ক্লাস পরীক্ষা বন্ধ, শিক্ষার্থীদের কর্মসূচি কেমন দেখছেন? নিশ্চয়ই সেটা ক্যাম্পাসের বাইরে যাওয়ার হয়তো সম্ভাবনা নেই। মামুন, মূলত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ছিলেন তারা 3 দফা দাবিতে গতকালকে যে আন্দোলনটি করেছেন সেখানে পুলিশের সাথে যে ধস্তাধস্তির ঘটনাটি ঘটেছে সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত হয়েছে। আর রাতে 10:30 পর্যন্ত কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। সেখানে সর্বশেষ কর্মসূচি তারা যেটি জানিয়েছিলেন যে আজকে সারা দেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কমপ্লিট শাটডাউন থাকবে এবং সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। সেই হিসাবটা আমরা এখন দেখতেই পাচ্ছি যে বুয়েটের যে চিত্র আপনি দেখছেন, আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু অন্যান্য সময়ে যদি হিসাব করি তাহলে সবসময় কিন্তু আমরা বুয়েটের যে চারপাশের চিত্র তখন শিক্ষার্থীদের আনাগোনায় ভরপুর থাকতো। তবে আজকের চিত্রটা একেবারেই ভিন্ন, যেহেতু তাদের আন্দোলন থেকে এই ঘোষণাটি এসেছে। সেই ক্ষেত্রে সব শিক্ষার্থী কিন্তু এখানে একাত্মতা প্রকাশ করে তাদের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে। আর আজকের 5টার পরে কিন্তু তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি মূলত ঘোষণা করা হবে। এছাড়া যদি বলে রাখি, তাদের প্রথমে যে 3 দফা দাবি ছিল সেটি কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা দেখেছি 5 দফায় পরিণত হয়েছে। এখন পর্যন্ত আসলে শিক্ষার্থীদের যে দাবি সেগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে তারা তাদের যে নতুন নতুন কর্মসূচি সেগুলো মূলত ঘোষণা দেওয়ার যে কার্যক্রম সেটি চালিয়ে যাবে বলে আমাদের জানিয়েছেন। তবে আজকে তারা কোনো ধরনের সড়ক অবরোধের যে কার্যক্রম সেই ধরনের কিছু করেনি, শাহবাগেও তারা অবস্থান নেয়নি। তারা মূলত যেটি জানিয়েছেন যে জনদুর্ভোগ এড়ানোর জন্য আজকে তারা শহরকে অবস্থান না নিয়ে তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি মূলত বন্ধ রেখেছেন। পরে 5টার পরে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেখানে জানা যাবে আসলে পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচিতে যাচ্ছেন। মামুন জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে ফিরবো। দর্শকের পর্যায়ে চুয়েটে যেতে চাই, যুক্ত আছেন সহকর্মী ইমদাদুল হক। ইমদাদ, আপনি শুনছিলেন বুয়েট একেবারে ক্যাম্পাস শুনশান নীরব, চুয়েটের কি পরিস্থিতি? মামুন, চুয়েটেও কিন্তু ঠিক একই ধরনের অবস্থা, যেহেতু কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এই কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস পরীক্ষা এই ধরনের কোনো কার্যক্রম করতে হয়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী অবস্থান করছেন আবাসিক হলের, তারা সেখানে আছেন, বাট কোনো ধরনের একাডেমিক কার্যক্রম হচ্ছে না। এবং বাইরে থেকে শিক্ষার্থী শিক্ষক আসা যাওয়া বা যে পরিবহন যে যাতায়াত বিশ্ববিদ্যালয়ের বাস সেগুলোও কিন্তু চলাচল করছে না। তো সব মিলিয়ে ক্যাম্পাসে কিন্তু এক ধরনেরই অচল অবস্থা চলছে। তবে দাপ্তরিক কার্যক্রম কিছু যারা আছেন তারা হয়তো বা আছেন।
এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ফ্যাকাল্টি ক্লাসরুম সেগুলো কিন্তু বন্ধ, পুরোপুরি তালাবদ্ধ, কোথাও কোনো ধরনের কিন্তু কোনো কার্যক্রম চলছে না। তো এই যে কার্যক্রম এর আসলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা সমন্বয় করছেন বা যারা আন্দোলনের সাথে আছেন, গতকালকেও চট্টগ্রাম শহরে কিন্তু এটি কর্মসূচি ছিল। তো সেটি আসলে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই চুয়েটের শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে। আপনাদের এই যে আজকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, এই মুহূর্তে আসলে গতকালকে 5 দফা দাবির একটি বিষয় ছিল, এই মুহূর্তে এসে আসলে আপনাদের অবস্থানটা কি? আচ্ছা দেখুন, আমাদের আসলে প্রথমে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে 3 দফার মাধ্যমে আমাদের আন্দোলনটাকে শুরু করেছিলাম, কিন্তু সেখানে যখন আমাদের 3 দফা মেনে নেওয়া হয়নি এবং এর পাশাপাশি আমাদের উপর হামলা করা হয়েছে, পুলিশের মাধ্যমে আমাদের উপর হামলা করা হয়েছে এবং আমাদের ভাইয়ের রক্ত ঝরানো হয়েছে, তো তখন কিন্তু আমরা এটাকে 3 দফার মধ্যে রাখতে পারিনি। তখন আমাদের পক্ষ থেকে এটাকে 5 দফা ঘোষণা দেওয়া হয়েছে। এবং আপনি শাটডাউনের কথা যেটা বলছেন, দেখুন যেখানে আমার ভাইদের উপর হামলা করা হয়েছে এবং তারা আমাদের সহপাঠীদের উপর হামলা করা হয়েছে, তাদের রক্তের উপর পাড়া দিয়ে কি আমরা ক্লাস করতে পারি? এটা কি তাদের রক্তের সাথে বেইমানি করা হবে না? তো এই তাদের যে রক্তের মূল্য বা আমাদের যে দাবিটা, এটা সরকারকে বোঝানোর জন্য যখন আমরা শান্তিপূর্ণভাবে বোঝাতে পারিনি, তখন আমরা এখন ক্লাস বর্জন করতে বাধ্য হয়েছি। ঠিক এই কারণে বর্তমানে আমরা কোনো ক্লাসে আসছি না, আমরা ক্লাস থেকে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছি। এবং আমাদের 5 দফার কথা যেটা বলছেন, তো 5 দফার মধ্যে আমরা যেগুলো উল্লেখ করতে পারি সেগুলো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলন শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চেতে হবে। এবং এখানে আসলে আমরা স্যারকে ছোট করতে চাচ্ছি না, যে ক্ষমা চাওয়া মানে যে ছোট হয় এমনটা কিন্তু নয়। আমরা আসলে তাকে বলতে চাচ্ছি দেশের মানুষ জানুক যে তারা যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ অন্যায় এবং এখানে প্রকৌশল অধিকারীদের উপর জুলুম করা হচ্ছে। আমরা যেখানে মজলুম, আমরা সেটাকে দেশবাসীর সামনে তুলে ধরার জন্যই স্যারকে এই ধরনের একটা আবেদন করেছি। এবং এরপর আমরা বলেছিলাম যে প্রজ্ঞাপনের মধ্যে ইতিপূর্বে গঠিত যে কমিটি ছিল সেটাকে আমরা অনুপযুক্ত মনে করছি এবং নতুন কমিটি দিতে হবে, যারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নতুন প্রজ্ঞাপন জারি করবে। এটা আমাদের 2য় দফা। এবং 3য় দফায় ছিল আমাদের হামলায় আহত সকল শিক্ষার্থীদের যে চিকিৎসা ভার রয়েছে সেটা সরকারকে বহন করতে হবে। এবং 4র্থ ছিল রোকন ভাই, অর্থাৎ আমাদের বুয়েটের যে 17 ব্যাচের যে ভাই ছিল তার উপর যে হামলা করা হয়েছে, আমরা চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত করা হবে এবং এর বিচার হবে। এবং 5মভাবে ছিল আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে হামলার জন্য ডিসি মাসুদকে অবশ্যই বহিষ্কার করতে হবে। ধন্যবাদ। এই দাবি বা কর্মসূচিগুলোর ব্যাপারে আমরা জেনেছি, তো তারা যেটি বলছেন যে এই যে কর্মসূচি বা দাবিগুলো বাস্তবায়ন না জি, ইমদাদ আপনার তথ্য আমরা পেয়েছি, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরব। দর্শক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে আগামী 4 নভেম্বর। রাষ্ট্রের কোন ব্যক্তির মর্যাদা কি তা ঠিক করে দেয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম। 2015 সালের 11 জানুয়ারি এক রায়ে সাংবিধানিক পদে থাকাদের পদমর্যাদাক্রমের শুরুতে রাখার কথা বলেন আপিল বিভাগ। সেই রায়ে রাষ্ট্রপতিকে সবার উপরে রেখে এরপর প্রধানমন্ত্রীকে রাখা হয়, কিন্তু বিপত্তি বাধে স্পিকার ও প্রধান বিচারপতিকে রাষ্ট্রের 3য় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার পর। কারণ এর আগে স্পিকারের পরে 4 নম্বরে ছিলেন প্রধান বিচারপতি। রায়ে জেলা জজদের মর্যাদা দেওয়া হয় সচিবদের সমান, যা পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রিভিউ শুনানিতে আপিল বিভাগে মন্ত্রিপরিষদ বিভাগ বলেন তারা আমলাতন্ত্র থেকে ব্যুরোক্রেটিক ইগো, অহংকার, বৈষম্য দূর করতে চান। আদালতের অনুমতি নিয়ে এই রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম বাতিল করতে চান। তবে পাল্টা যুক্তিতে জেলা জজদের পক্ষ থেকে আইনজীবী বলেন মন্ত্রিপরিষদ সচিব যে রিভিউ করেছেন তার আইনি ভিত্তি নেই। সব পক্ষের শুনানি নিয়ে সর্বোচ্চ আদালত বললেন এটি নতুন করে শুনতে হবে, কাজেই আপিলের অনুমতি দেয়া হলো। কে বড় কে ছোট এটার বিষয় না, কারো স্ট্যাটাস ঠিক হবে না এটা দিয়ে। তো সুতরাং আপনারা এটা লিভ গ্রান্ট করেন, করে পুরো আপিলটা শুনেন, আমরা পুরো রিভিউটা জাজমেন্টটা রিভিউ হওয়া দরকার। তো মাননীয় আদালত অ্যাপেলেট ডিভিশন প্রাইমা ফেসি সন্তুষ্ট হয়ে আজকে লিভ গ্রান্ট করেছেন। এটা এখন সিভিল অ্যাপিল হিসাবে নতুনভাবে নাম্বার হবে এবং ইনশাআল্লাহ নভেম্বরের 4 তারিখে এটা শুনানি হবে। চূড়ান্ত শুনানি শেষ হওয়ার আগে এ আদেশের পর তিনিই থাকবে স্পিকারের মর্যাদা, প্রধান বিচারপতি থাকবেন তার আগের অবস্থানে। আগের যে অবস্থা ছিল সে অবস্থায় চলবে যতক্ষণ পর্যন্ত নভেম্বর 4-তে হিয়ারিং শুরু হয়ে ওই হিয়ারিং শেষ হওয়া পর্যন্ত। ওই হিয়ারিংয়ে যদি অ্যাপিল অ্যালাউড হয় তাহলে আগের অবস্থা ফিরে যাবে।
আপিল বিভাগ আগের রায়ে বলেছিলেন রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম কেবল রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, নীতি নির্ধারণী বা অন্য কোনো কার্যক্রমে যেন এর ব্যবহার না হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষ্য দিতে পারেন শহীদ আবু সাইদের বাবা। বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তুলে ধরেন আবু সাইদ হত্যার প্রেক্ষাপট। এর আগে গেল 6 অগাস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। আজ সকালে এই মামলার গ্রেপ্তার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক আছেন বেরোবির সাবেক ভিসি সহ 24 জন। তাদের পক্ষে সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের খবর জানাবো। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, রাকসু নির্বাচনের এবারে একটি অবিচ্ছেদ্য এবং বড় অংশ হচ্ছে ডোপ টেস্ট। যারা প্রার্থী হবেন তাদের এই ডোপ টেস্ট আজ থেকে শুরু হয়েছে। শুক্রবার বাদে এটি চলবে 4 দিন, মানে 1 তারিখ পর্যন্ত। সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত চলার কথা থাকলেও এটি চলছে মূলত 12টা পর্যন্ত। এক্ষুনি আমাদের এখানকার উপপ্রধান চিকিৎসক যিনি জানিয়েছেন। এবং এই ডোপ টেস্ট এবারই প্রথমবার আসলে এই নির্বাচনে যুক্ত করা হয়েছে, যাতে কোনো মাদকাসক্ত প্রার্থী এই নির্বাচনে অংশ নিতে না পারে। এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেই সেন্টারে একেবারে শেষে এই 36, 37, 38 এই নম্বরগুলোতেই মূলত ডোপ টেস্ট করা হচ্ছে। এবং আজকে 28 আগস্ট রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধির সকল ছাত্র যারা রয়েছেন তাদের এখানে এসে পরীক্ষাটি করাতে হচ্ছে। মূলত তাদের ইউরিনের স্যাম্পল এখানে দিতে হচ্ছে এবং এই স্যাম্পল থেকে চিকিৎসকরা মোটামুটি 4 থেকে 5 ধরনের মাদকের এই সিমটম আছে কিনা সেটি তারা এখানে বের করতে পারবেন। এবং তারা বলছেন যে প্রত্যেকদিন অন্তত 200 জন করে তারা এখানে এই স্যাম্পলটি পরীক্ষা করতে পারবেন। তবে এখন পর্যন্ত রাকসু এবং সিনেটের ছাত্র প্রতিনিধিদের ছাত্রদের প্রায় 70 জন এখানে এসে তাদের নমুনা প্রদান করেছেন। এখনো সেটি প্রদান করা হচ্ছে। আগামীকাল 30 তারিখ রাকসু 30 তারিখ শনিবার রাকসু ও সিনেটের সকল ছাত্র প্রতিনিধি ছাত্রী শিক্ষার্থী যারা রয়েছেন তারা এবং হল সংসদ প্রতিনিধি বেশ কিছু হলের 31 তারিখে বেশ কিছু হল সংসদ প্রতিনিধি এবং 1 তারিখে বেশ কিছু হল সংসদ প্রতিনিধি যারা রয়েছেন তাদের এভাবে করে 1 তারিখে এই যে পরীক্ষাটি সেটি শেষ করা হবে। ফলে শিক্ষার্থীরাও বলছেন যে তারা চাইছেন যাতে কোনো বিতর্কিত প্রার্থী এখানে প্রার্থী না হতে পারে এবং কেউ মাদকাসক্ত কোনো নেতৃত্ব তারা চান না। এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবরার শাইর। বিএনপিকে নিয়ে যত আলোচনা আর অভিযোগের তীরে আসুক, তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট। চ্যানেল 24-এর সাথে সাক্ষাতে কথা বলেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। জানান, সংসদ নির্বাচন সামনে রেখে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে তাদের। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তাদের মধ্যে কথা হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে। তিনি জানান, আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে, তাই সংগঠনটির নেতাকর্মীকে আরো সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। উনি বরাবরের মতো যেটা বলছেন যে খুব টাফ নির্বাচন হবে এবং এখনো পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে, তবে ইনশাল্লাহ ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রে সফল হতে পারবে না। যুবদলের প্রতি যেটা নির্দেশনা, আমাদেরকে চোখ কান খোলা রেখে কাজ করতে বলছেন, জেলাভিত্তিক ব্যাপক সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন এবং যাতে কোনো প্রকার আমাদের নেতৃবৃন্দ কোনো প্রকার কোনো অসাংগঠনিক কাজে না জড়ায়। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের কিছু তৎপরতায় প্রশ্নবিদ্ধ হয় দল। এ প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট। পরিসংখ্যানটা যদি দেখেন, একদমই অভিযোগের মাত্রা খুবই কম। যে কোনো জায়গায় একটা ছেলে যদি পরিচয় দেয় যে আমি যুবদল করি, যুবদলের নেতা, কিন্তু তার পরিচয় কিন্তু পরে আর আমরা পাওয়া যায় না। আমার সাথে সাথে কিন্তু যখন কোনো জায়গায় এই ধরনের ঘটনা চলে যে যুবদলের নেতা, যখনই দেখবেন যে পদ উল্লেখ করছে না,
তখনই বুঝতে হবে যে এটার মধ্যে কোনো ঝামেলা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দলকে যেভাবে হ্যান্ডেল করছেন আপনি দেখছেন, ইতিমধ্যে উনি কিন্তু একজন স্টেটসম্যানের যেই গুণাবলী, প্রত্যেকটি গুণাবলী ওনার মধ্যে কিন্তু ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমি মনে করি যে কোনো সুযোগ নাই, কেউ কোনো অন্যায় করে পাওয়ার কোনো সুযোগ থাকবে না চেয়ারম্যান সাহেব বাংলাদেশে আসার পরে। বলা হয় হাসিনার সরকারের যুব সংগঠন ছিল অনেকটা নিপীড়কের ভূমিকায়। ক্ষমতায় গেলে কোন পথে হাঁটবে যুবদল, এই প্রশ্নের জবাবে সংগঠনটির শীর্ষ নেতার হুঁশিয়ারি, পেশি শক্তি ব্যবহার করে অন্যায়ে লিপ্ত হলে ছাড় দেয়া হবে না কাউকেই। উপর লেভেলে কিন্তু জেলা লেভেলে আমি এখনো পর্যন্ত অনুপ্রবেশকারী কিন্তু তেমনভাবে কেউ আমাকে জানায় নেই। ইউনিয়ন লেভেলে হয়তো দু একটা ঘটনা আমরা জানতে পারছি, ওগুলোর মধ্যে ব্যবস্থা আমরা নেই, পদস্থগিত করে দিই। আমাদের তো সাংগঠনিক ক্ষমতাটা আমরা প্রয়োগ করি। এরপরে আমরা বহিষ্কারটা করার কারণ হলো দ্রুত বহিষ্কার করে দিলে প্রশাসনের কাছে বার্তা যায় যে এ আর দলের মধ্যে নাই, তখন প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নেন। প্রশাসন সারা দেশে অচিরেই কমিটি পুনর্গঠনের কাজ জোরদার হবে বলে জানান যুবদল সভাপতি। ইনশাল্লাহ আমরা কমিটি গঠন প্রক্রিয়া আমরা সামনে জোরদার করব। শাহনিয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথেই থাকুন।